হে এভরিওয়ান, আজকের আলোচ্য বিষয় সমান্তরাল পাত ও তার ধারকত্ব নির্ণয়। সমান্তরাল পাত এবং তার ধারকত্ব সম্পর্কে জানার আগে আমরা পূর্বের লেকচারে জেনেছিলাম ধারকের ধারকত্ব। ধারক হচ্ছে এমন এক ডিভাইস যে নিজের মধ্যে এনার্জি স্টোর করে রাখতে পারবে এবং ইনিশিয়াল অবস্থায় যখন প্রয়োজন হবে সমস্তটাই সাপ্লাই করে দিতে পারবে। তো কোনো ধারক কতটা এনার্জি স্টোর করে রাখতে পারবে তার সেই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম সি ইকুয়াল টু কিউ বাই ভি, বা বলতে পারি সি ইকুয়াল টু কিউ বাই ডেল ভি। অ্যাকচুয়ালি আমরা পূর্বের লেকচারে মূলত গোলকীয় ধারক সম্পর্কে পড়েছিলাম। তো গোলকীয় ধারকের ক্ষেত্রে আমরা দুটো প্রবলেম লক্ষ্য করেছিলাম। এক নম্বর প্রবলেম লক্ষ্য করেছিলাম যে তার ক্যাপাসিট্যান্সের মান কি হয়, খুবই লো হয়, ভেরি লো ক্যাপাসিট্যান্স। যদি আমরা 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক নিই, তো সেখানে দেখেছিলাম যে 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা যদি গোলক নিই এত বড়, তো সেখানে সি এর মান যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে 1.1 ইন্টু 10⁻⁴ মাইক্রোফ্যারাড। এক প্রবলেম ছিল যে সি এর মান খুব নগণ্য বা খুব কম ছিল, আর গোলকের আকার বা আকৃতি কি ছিল, বড় ছিল, 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 1 মিটার এত বড়, সেই ক্ষেত্রে সি এর মান খুব নগণ্য ছিল। 2 নাম্বার যেটা ছিল এনার্জি, কিন্তু আমাদের এনার্জি ইজ নট বাউন্ডেড, এনার্জিটা কিন্তু আমাদের বাউন্ডেড ছিল না। অর্থাৎ যদি আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন দেখি গোলকের ক্ষেত্রে, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলি যদি দেখি তাহলে কি হয়, ই কিন্তু আমাদের ইনফিনিটি অবধি কী করে, টেন্ড করে বা ইনফিনিটি অবধি যায়। তাহলে বলরেখাগুলো এভাবে বেরোচ্ছিল। তাহলে ই যে গল্প আছে, ইটাকে আমরা আবদ্ধ করে রাখতে পারছিলাম না। ই যেহেতু আবদ্ধ করে রাখতে পারছিলাম না, তার রেসপেক্টে আমরা যদি বলি কি হচ্ছে, এনার্জিটাও কি বাউন্ডেড ছিল না। এনার্জিটা নর্মালি আর থেকে ইনফিনিটি অবধি কি ছিল, বাউন্ড ছিল বা ছড়িয়ে ছিটিয়ে ছিল, বাউন্ডেড অ্যাকচুয়ালি ছিল না, আবদ্ধ ছিল না। এই দুই প্রবলেমকে সলভ করার জন্য আজ আমরা পড়ব সমান্তরাল পাত। তো সমান্তরাল পাত যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই হচ্ছে একটা সমান্তরাল পাত যার ক্ষেত্রফল নিলাম আমি A1 এবং এখানে পজিটিভ আধানে আহিত করলাম, সেটাকে তার পরিমাণটাকে নিলাম প্লাস কিউ। তার পাশাপাশি আরেকটা সমান্তরাল প্লেট নিলাম, পাত নিলাম, এই প্লেটে যে আধানে আহিত করলাম সেটা হচ্ছে নেগেটিভ। এই ক্ষেত্রে এর ক্ষেত্রফল আমি যেটা কনসিডার করলাম সেটা হচ্ছে A2 এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স আমি কাউন্ট করলাম সেটা হচ্ছে ডি। তাহলে এই ক্ষেত্রে যদি লক্ষ্য করি তড়িৎ বলরেখাগুলো, তাহলে কি হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, আমরা পড়ে এসেছি। তাহলে পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু ই বাউন্ডেড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পজিটিভ প্লেট, এটা হচ্ছে নেগেটিভ প্লেট, তাহলে ই কিন্তু এই দুই অবস্থানের মধ্যে বাউন্ডেড হয়ে গেল। আগের ক্ষেত্রে কি করছিল, ইনফিনিটি অবধি বিস্তার লাভ করছিল, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না। এই ডি ডিস্টেন্সের মধ্যবর্তী এতেই কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড লাইন যেটা আছে সেটা কিন্তু আবদ্ধ হয়ে যাচ্ছে। এখন এই সমান্তরাল পাতের যদি আমি ধারকত্ব নির্ণয় করতে যাই, তাহলে আমাকে কিছু শর্ত পড়তে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে আমাদের যে দুটো প্লেটের ক্ষেত্রফল যেটা আছে সেটা কি করতে হবে, অবশ্যই সমান হতে হবে। তাহলে দুই সমান বিশিষ্ট কি লাগবে, প্লেট লাগবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, যে মধ্যবর্তী ডিস্টেন্স যেটা আছে সেটা খুবই খুবই ক্ষুদ্র হতে হবে, কার তুলনায়, প্লেটের ক্ষেত্রফলের তুলনায়। কেন, যদি ডি এর ডিস্টেন্স যদি খুব কম হয় তাহলে এই সমান্তরাল পাতদ্বয় অসীম সমতল পাতের ন্যায় আচরণ করবে। এর কথার অর্থ কি বললাম, যে ডি যদি খুব ক্ষুদ্র হয় তাহলে এই দুটো পাতদ্বয় কি করবে, অসীম সমতল পাতের ন্যায় আচরণ করবে। ইনফাইনাইট প্লেন থিন শীট। আমি যদি এই ক্যাপাসিটরটাকে যদি আমি খুলি তাহলে কি দেখতে পাবো যে দুটো সমান্তরাল কি আছে, পাত আছে, এই মতো করে পাত থাকবে, দুটো সমান্তরাল পাত থাকবে, মিডিলে কিঞ্চিত পরিমাণ কি হবে, ডিস্টেন্স থাকবে। এই ডিস্টেন্সটাকে আমি কি বললাম, ডি বললাম, আর ডি এর মান 0.1 সেন্টিমিটার ম্যাক্সিমাম থাকবে, তার থেকে কম থাকে, খুবই নগণ্য ডিস্টেন্স থাকে। তাহলে এই ডিস্টেন্সের তুলনায় আমরা যদি পাতটাকে যদি দেখি, পাত দুটো, তাহলে কি হচ্ছে, ইনফাইনাইট হচ্ছে না।
ইনফাইনাইট মানে এটা নাই যে অসীম, কার রেসপেক্টে দেখছি সেটা দেখতে হবে। আমরা কিন্তু এখানে ডি এর রেসপেক্টে দেখছি, ডি কত 0.1 সেন্টিমিটার ম্যাক্সিমাম, তার রেসপেক্টে এর যদি ক্ষেত্রফলই করি তাহলে কি হবে, অনেকটাই পাওয়া যাবে। তো এখানে কি করে, দুটো প্লেট নেওয়া থাকে, এখানে ফাঁকা থাকে, ফাঁকা থাকে না অ্যাকচুয়ালি জেলির মতো চিপচিপে একটা পদার্থ থাকে, সেই পদার্থ সম্পর্কে আমরা সামনের লেকচারে আলোচনা করব। তাহলে এই প্লেট নেওয়া হয়, তারপরে চিপচিপে একটা পদার্থ নেওয়া হয়, তারপরে এই প্লেটটা নেওয়া হয়, তারপরে রাউন্ড করে দেওয়া হয়। রাউন্ড করার ফলে যেটা দেখতে হয় সেটা হচ্ছে সিলিন্ড্রিকালের মতো দেখতে হয়। যখন এই ডি এর রেসপেক্টে এর ক্ষেত্রফলটা অনেক হয়ে যাবে তখন এই পাত দুটো কি হবে, পাত দুটো কিন্তু ইনফাইনাইট প্লেন থিন সিটের ন্যায় আচরণ করবে। আর এই ক্ষেত্রে আমরা ই ইকুয়াল টু পড়ে এসেছি সিগমা বাই 2 এপসাইলন নট। ঠিক আছে, তাহলে ডি যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে এই দুটো পাত কি হবে, ইনফাইনাইট প্লেন সিটের মতো আচরণ করবে, মানে অসীম সমতল পাতের ন্যায় আচরণ করবে। আর যেই ক্ষেত্রে আমরা ই ইকুয়াল টু পড়ে এসেছি সিগমা বাই 2 এপসাইলন নট, যেখানে সিগমা হচ্ছে আমাদের কিউ বাই এ, আধান বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে মেন দুটো আমরা কন্ডিশন পেলাম। এক নম্বর হচ্ছে দুটোর ক্ষেত্রফল সমান হতে হবে, দুই নম্বর হচ্ছে ডি কি হচ্ছে, ডি খুব ক্ষুদ্র হতে হবে যাতে করে এই পাত দুটো কি হয়, অসীম সমতল পাতের ন্যায় আচরণ করে, কারণ আমাদের ই এর মান ক্যালকুলেশনের জন্য প্রয়োজন হবে। তাহলে ই আমরা এটা কাউন্ট করতে পারবো কারণ এই পাত দুটো কি হয়ে গেছে, অসীম সমতল পাত হয়ে গেছে। তিন নম্বর যেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে আধান যেটা কনসিডার করব সেটা সবসময় পজিটিভ কিউ আধানকেই আমরা কনসিডার করব। এখানে নেগেটিভও আছে, এখানে পজিটিভও আছে, তাহলে যদি ব্যালেন্স করি তাহলে জিরো হয়ে যাবে। তাহলে জিরো যদি হয়ে যায় তাহলে ব্যাপার কি, কিউ বা সি মানে কি, কিউ বাই ভি, যদি কিউ না থাকলো তাহলে সি পাবো, তাহলে এই ক্ষেত্রে সেটা করতে হয় না। এই ক্ষেত্রে আমরা সবসময় পজিটিভ আধানটাকে আমরা কাউন্ট করব। ঠিক আছে, এবং এর কার্যনীতি এটাকে কিভাবে সেট আপ করা যায় সেটাও যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো কিছু না, আমরা শুধু একটা ব্যাটারি কানেক্ট করে দেবো। তাহলে দুটো সমান্তরাল পাত নিলাম, যেহেতু ধাতব প্লেট সেহেতু কি থাকবে, মুক্ত ইলেকট্রন অসংখ্য থাকবে। তাহলে আমি কি করলাম, একটা ব্যাটারি লাগিয়ে দিলাম, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। যখন পজিটিভ লাগাবো তাহলে এই ক্ষেত্রে যেগুলো মুক্ত ইলেকট্রন আছে তাহলে মুক্ত ইলেকট্রনগুলো কি হবে, বেরিয়ে যাবে। তাহলে মুক্ত ইলেকট্রন যদি বেরিয়ে যায় ফলে ইলেকট্রনের অনুপস্থিতি মানে কি, পজিটিভ আধান। তাহলে এই ইলেকট্রনটা এখানে আসলো, ব্যাটারির সাহায্যে কি হবে, ইলেকট্রনটা এখান থেকে এখানে সঞ্চয় হতে থাকবে। তাহলে এখানে কি হবে, নেগেটিভ আধান, এখানে হয়ে যাবে পজিটিভ আধান। এবং আদর্শ ধারকের যদি আমরা চিহ্ন সম্পর্কে গল্প করি তাহলে আদর্শ ধারকের চিহ্ন হচ্ছে দিস, দুটো সমান। যদি একটা ছোট একটা বড় থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্যাটারি হয়ে যাবে, এই ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স বা ধারক। ঠিক আছে, এবং পরিবর্তনশীল যদি ধারক হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করি, সাইন। ঠিক আছে, এইচএসসি এই ক্ষেত্রে কি আদর্শ, আর এই ক্ষেত্রে পরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে আলটিমেট আমরা দেখলাম যে গোলকের ক্ষেত্রে দুটো প্রবলেম ছিল, এক সি এর মান কম ছিল, আর এক হচ্ছে এনার্জি যেটা ছিল সেটা বাউন্ডেড ছিল না। যখনই আমরা সমান্তরাল প্লেট নিয়ে নিলাম তখন দেখছি এনার্জি যেটা আছে সেটা কিন্তু বাউন্ডেড বা আবদ্ধ হয়ে গিয়েছে, এবং সি এর মান এই ক্ষেত্রে অবশ্যই ওর তুলনায় বেশি হবে। তো শর্ত হচ্ছে যখন আমরা সি এর মান নির্ণয় করব তখন আমাদের জানতে হবে যে প্লেট যে দুটো নিব সেটা হচ্ছে সমান নিব, সমান ক্ষেত্রফল বিশিষ্ট। দুই নম্বর ডি কিন্তু খুব ছোট হতে হবে যাতে করে পাতদ্বয় অসীম সমতল পাতের ন্যায় আচরণ করে, এবং সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড হয়েছে সিগমা বাই 2 এপসাইলন নট, আমরা গাউসের সূত্রে পড়ে এসেছিলাম। ঠিক আছে, এবার এটাকে ব্যাটারি কানেকশন করলে এই সেটআপটা চলে আসে। এখন আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বা সি নির্ণয় করতে চলেছি। তাহলে আমরা পয়েন্ট করব সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। তাহলে আমি দুটো প্লেট নিলাম, একটা হচ্ছে পজিটিভ প্লেট যেটাতে আধান দিলাম আমি প্লাস কিউ, একটা দিলাম নেগেটিভ সেটা হচ্ছে মাইনাস কিউ। এর ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে এ, এর ক্ষেত্রফল হচ্ছে এ, এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডি। এখান থেকে আমরা যদি ইলেকট্রিক ফিল্ড লাইন যদি দেখি তাহলে এই মতো করে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন পাবো যেটাকে বললাম আমরা ই নট। ঠিক আছে, তাহলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই ধারকের ধারকত্ব নির্ণয় করা। তাহলে আমরা সি ইকুয়াল টু অ্যাকচুয়ালি জানি কত, কিউ বাই ডেল বি। যে কোনো ধারকের ধারকত্ব
জেনারেল ফর্মুলা হচ্ছে সি বাই ভি বা ডেল ভি, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এখন আমরা যদি লক্ষ্য করি, যদি প্লাস কিউ আধান থাকে তাহলে তার জন্য বলরেখাগুলো কি হয় বাইরের দিকে, তার জন্য বলরেখাগুলো কি হয় বাইরের দিকে। সেম এটাকে আমি নাম দিলাম 1 নম্বর প্লেট, এটাকে নাম দিলাম আমি 2 নম্বর প্লেট। তো এটা প্লাস আছে, প্লাসের জন্য কি হবে বলরেখাগুলো বাইরের দিকে যাবে, তাহলে E1 হবে কি বাইরের দিকে। নেগেটিভ আধান যদি আমি থাকে তাহলে কি হয়, নেগেটিভ আধানের ক্ষেত্রে বলরেখাগুলো ভিতরের দিকে আসে। তাহলে এই প্লেটের জন্য ই এর ডাইরেকশন কি হবে, এই প্লেটের জন্য ই এর ডাইরেকশন নিজের দিকে হবে, তাহলে E2 এই বরাবর পেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে E0 ইকুয়াল টু E1 প্লাস E2, ই হচ্ছে ভেক্টর এবং তাদের ডাইরেকশন যদি দেখি তাহলে কি আছে সেম আছে, তাহলে আমি E0 ইকুয়াল টু কি বলতে পারি E1 প্লাস E2, যেহেতু একই দিকে এবং যেহেতু এটা কি হচ্ছে সমান অসীম সমতল পাতের ন্যায় আচরণ করছে, তাহলে এর রেসপেক্টে আমি E1 বলতে কত পারি, E1 হবে আমার সিগমা বাই 2 এপসাইলন নট। এই পাতের কত হবে E2 হবে আমাদের সিগমা বাই 2 এপসাইলন নট এবং সিগমা ইকুয়াল টু আমরা পাবো কিউ বাই এ। তাহলে এই দুটো, এই 1 পেলাম এই পাতের জন্য, 2 পেলাম এই পাতের জন্য, তাহলে E1 E2 পেয়ে গেলাম। তাহলে এখানে যদি মানটা বসাই দিই তাহলে কত আসবে সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে E0 ইকুয়াল টু, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আলটিমেট পাবো সিগমা বাই এপসাইলন নট এবং সিগমা ইকুয়াল টু আমরা কি জানি আধান বাই ক্ষেত্রফল, তাহলে কিউ এ এপসাইলন নট। তাহলে আলটিমেট E0 ইকুয়াল টু পেলাম আমরা কিউ বাই এ এপসাইলন নট। ঠিক আছে, এবং এভাবে আরেকবার আমরা পড়ে এসেছি, কি পড়ে এসেছি যে ডেল ভি ইকুয়াল টু ই ডট ডেল আর, এখানে অবশ্যই মাইনাস থাকে যেহেতু আমরা সি মান একটা ভ্যালু বের করব, মান বের করব, তাই জন্য আমি ডাইরেকশনের গল্প নিচ্ছি না। তাহলে এটা আমরা পড়ে এসেছি। সো কি আছে ই যেদিকে যাচ্ছে ডিও কিন্তু সেদিকেই যাচ্ছে, তাহলে cos 0, তাহলে ডেল ভি কত হবে, ডেল ভি ই এর মান আমরা কত পেলাম কিউ বাই এ এপসাইলন নট, ডেল আর এর পরিবর্তে আমরা কি লিখবো ডি লিখবো। তাহলে ডেল ভি ইকুয়াল টু আমরা দিস পেলাম। এবার 1 নাম্বার ইকুয়েশন থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি আসবে সি ইকুয়াল টু কিউ বাই ডেল ভি, ডেল ভির মানটা এখানে যদি বসাই তাহলে কি আসবে কিউ ডি এ এপসাইলন নট। তাহলে আলটিমেট আমরা সি ইকুয়াল টু যেটা দেখছি সেটা হচ্ছে এ এপসাইলন নট বাই ডি। তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হচ্ছে এ এপসাইলন নট বাই ডি। এখানে যদি সি এর নির্ভরশীলতা দেখি তাহলে 1 নম্বর হচ্ছে আমার এরিয়া, সেটা আকার আকৃতির মধ্যে পড়লো। 2 নম্বর হচ্ছে আমার মিডিয়াম বা মাধ্যম, সেটা হচ্ছে এয়ার মিডিয়াম, যার জন্য আমরা কি এপসাইলন নট ইউজ করেছি। এই ক্ষেত্রে আরেকটা গল্প যেটা আসলো সেটা হচ্ছে ডি, সেটা হচ্ছে মধ্যবর্তী পাতদ্বয়ের কি হচ্ছে মধ্যবর্তী আমাদের দূরত্ব, যেটাকে আমরা ডি বলছি। তাহলে দেখলাম এর মান যত বেশি হবে, পাতের ক্ষেত্রফল যত বেশি হবে তত সি এর মান বেশি হবে এবং এয়ার মিডিয়ামে কি হয় এপসাইলন নটের মান ম্যাক্সিমাম হয়, তাহলে এয়ার মিডিয়ামে থাকলে সি এর মানও বেশি হবে। ডি যত ক্ষুদ্র হবে, আগেই বললাম ডি যত ক্ষুদ্র হবে কাছাকাছি হবে তত কি হবে সি এর মান ইনক্রিজ করবে, কারণ এটা ব্যস্তানুপাতিকে আছে। তাহলে আলটিমেট সমান্তরাল পাত ধারকের ধারকত্ব যদি আমরা লক্ষ্য করি তাহলে সি ইকুয়াল টু আমরা কি পেলাম এ এপসাইলন নট বাই ডি। আমরা জেনারেল ফর্মুলা হচ্ছে দিস, এই দুটো পাতের জন্য এক্সট্রা E1 এবং E2 পাবো, যেহেতু ডাইরেকশন সেম সেহেতু কী করবো নর্মালি যোগ করে দেবো। এখান থেকে এই ক্যালকুলেশন করলাম এবং বিভব চ্যাপ্টারে আমরা এটা পড়ে এসেছি। তাহলে এখান থেকে ডেল ভি থাকলো সি ইকুয়াল টু কিউ বাই ডেল ভি, এখানে মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের গল্প। তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব আমরা পেলাম সি ইকুয়াল টু এ এপসাইলন নট বাই ডি। এখন যদি আমি ছোট দুটো অঙ্ক করি, যে দুটো পাত আছে, পাতের লেন্থ হচ্ছে এল, দৈর্ঘ্য হচ্ছে এল এবং প্রস্থ হচ্ছে বি। আরেকটা পাত আছে সেম, এরিয়া তো সেম হতে হবে, এই হচ্ছে বি, লেন্থ হচ্ছে এল, মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্স এবং এয়ার মিডিয়ামে কি আছে রাখা আছে, তাই জন্য আমরা এপসাইলন নট ইউজ করলাম। তাহলে এই ক্ষেত্রে সি এর মান কত হবে,
তাহলে আলটিমেট আমরা সি এর ফর্মুলা যদি দেখি তাহলে কি পাবো, এ এপসাইলন নট বাই ডি। তাহলে এই প্লেটের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে এল বি এপসাইলন নট বাই মধ্যবর্তী ডিস্টেন্স ডি এর পরিবর্তে আমরা এখানে হয়ে যাবে এক্স, এই মতো হতে পারে। আবার যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার পাত দিয়ে নিই, আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার পাত নিয়ে নিই এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স আমি যদি বলি এক্স এবং এ আর মিডিয়ামে যদি রাখা থাকে, তাহলে এই ক্ষেত্রে সি এর মান কত হবে, সেম সি ইকুয়াল টু আমরা জানি যে এ এপসাইলন নট বাই ডি। তাহলে যেহেতু বৃত্ত আছে সেহেতু ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার এপসাইলন নট বাই ডি এর পরিবর্তে আমরা কি লিখবো, এক্স লিখবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই সমান্তরাল পাত ধারক যে নিলাম এর ক্ষেত্রে সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি আমার কত হবে সেটা আমরা নির্ণয় করব। সেটা অলরেডি আমরা পড়ে এসেছি, সেই ফর্মুলা কিন্তু ফিক্স থাকবে যে আমরা স্থিতি শক্তি ইউ ইকুয়াল টু আমরা পড়েছি হাফ সিবি স্কোয়ার, ইউ ইকুয়াল টু পড়েছি হাফ কিউভি, এবং ইউ ইকুয়াল টু আমরা পড়ে এসেছি সেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। তাহলে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সেই স্থিতি শক্তি আসছে কিনা সেটা এখন আমরা চেক। সো এখন আমরা সমান্তরাল পাত ধারকে সঞ্চিত স্থিতি শক্তি আমরা কল্পনা করব, এবং স্থিতি শক্তি আমরা তখনই পাবো যখন আমরা বাইরে থেকে এক্সটার্নাল কাজ করব। যদি স্প্রিংয়ের ক্ষেত্রে বলি, যদি স্প্রিংকে আমি প্রসারণ করলাম মানে হাত দ্বারা আমি টানলাম মানে হাত দ্বারা কাজ করলাম, সেই কৃত কার্যটা কি হবে, স্প্রিংয়ের মধ্যে স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। যখনই স্প্রিংটা আমি ছেড়ে দেব তখন কি হবে, সংকোচন হবে। সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই স্থিতি শক্তিটাই কিন্তু গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে। সেই মতো তো আমরা এখানে কি করব, দুটো পাত নিলাম, এই পাত থেকে কি ডিকিউ চার্জ, ডিকিউ পরিমাণ চার্জ কি করব আমি তুলে নিয়ে আসবো, ডিকিউ চার্জ ডিকিউ চার্জ ডিকিউ চার্জ ডিকিউ চার্জ নিয়ে আসবো। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, পজিটিভ আধানে আহিত হবে। এই ক্ষেত্রে কি হবে, যেহেতু এখানে কমছে সেহেতু নেগেটিভ আধানে আহিত হবে। তাহলে এই ওয়ার্ক ডান দ্বারা কৃতকার্য যেটা হবে সেটাই কি স্থিতি শক্তির সমান হবে। আমরা জানি, আমরা কি জানি, আমরা যেটা জানি যে স্থিতি শক্তির পরিবর্তন ইকুয়াল টু মাইনাস ডাব্লুসি। যখন সংরক্ষণ বল দ্বারা কৃতকার্য করব তখন মাইনাস হবে, যখন এক্সটার্নাল কৃতকার্য করব তখন কি হবে, পজিটিভ হবে। তাহলে ইউ এফ মাইনাস ইউ আই ইকুয়াল টু আমরা জানি ডাব্লু বাই এক্সটার্নাল। বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য সেটাই হচ্ছে কি স্থিতি শক্তির সঙ্গে সমান। তো শুরু করা যাক। তো আমরা ইনিশিয়াল অবস্থায় যদি দেখি, ইনিশিয়াল অবস্থায় কি ছিল, টি ইকুয়াল টু 0 ছিল, তখন কিউ এর মান কত ছিল, 0 ছিল। যেহেতু আধান আসেনি তাহলে কি সিস্টেমে আমাদের ভিও আসেনি, এবং সেই ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স যেটা ছিল সেটা হচ্ছে সি, কারণ ক্যাপাসিট্যান্স কিউ এবং ভি এর উপর নির্ভরশীল নয়। একটু আগেই দেখলাম যখনই কোনো একটা সেট আপ নিয়ে নেব সেই ক্ষেত্রে সি এর মান কিন্তু আমাদের কী হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। তারপর কি করলাম, আমি ডিকিউ চার্জ ডিকিউ চার্জ ডিকিউ চার্জ করে নিয়ে আসলাম। যখন আমাদের টাইমটা হচ্ছে টি তখন কিউ এর পরিমাণটা হচ্ছে কিউ, ছোট হাতের কিউ পরিমাণ আমরা নিয়ে আসলাম, তখন আমাদের বিভব যেটা হয়েছে সেটা হয়ে গেছে ভি, আর সেই ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স যেটা ছিল সেটা হচ্ছে সি। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সি ইকুয়াল টু আমরা জানি কিউ বাই ভি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সি ইকুয়াল টু হচ্ছে আমাদের কিউ বাই ভি, বা আমরা যদি দেখি ভি ইকুয়াল টু আমরা কি বলতে পারি এখান থেকে কিউ বাই সি বলা যায়। যখন আমাদের টাইম হয়ে গেছে ইনফিনিটি তখন আমাদের কিউ এর পরিমাণটা কত হয়ে গেছে, কিউ হয়ে গেছে। তাহলে এখানে আলটিমেট কি হয়ে গেছে, পজিটিভ কিউ আধান হয়ে গেছে, তার রেসপেক্টে এখানে মাইনাস কিউ আধান হয়েছে। তাহলে এই ক্ষেত্রে ডেল ভি এর মান হবে ভি, ক্যাপাসিট্যান্স হবে সি, এবং সি ইকুয়াল টু আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারবো, কিউ বাই ভি। তাহলে আমরা কি ডিকিউ চার্জ, ক্ষুদ্র একটা চার্জকে নিয়ে আসলাম, আস্তে আস্তে নিয়ে আসছি, যত চার্জ আসছে সিস্টেমের মধ্যে কি হচ্ছে, বিভব তত ইনক্রিজ করছে, এবং বিভব যত ইনক্রিজ করবে তত আমাদের নিয়ে আসতে বেশি পরিমাণে কাজ করতে হবে। কারণ যেহেতু পজিটিভ আছে তাহলে বলরেখাগুলো কি হচ্ছে বাইরের দিকে করবে, আর আমি একটা পজিটিভ চার্জকেই নিয়ে আসছি, তাহলে এই বলরেখাগুলো কি করবে, এই বলরেখাগুলো ডিকিউ আধানকে বাইরের দিকেই করতে হবে, তার এগেনস্টে আমরা কি করব, কাজ করব। তাহলে বেশি পরিমাণে কাজ করতে হবে, সেই কাজটাই কি হবে, স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের গল্প। তো আমরা মেন ইন্টিগ্রেশনের যদি কন্ডিশন দেখি, আগেও দেখেছিলাম যে এই কন্ডিশনে আমরা কি করব, কাজ করব। তাহলে ক্ষুদ্র, প্রথমে আমরা কি লিখব,
ক্ষুদ্র ডিকিউ আধানকে নিয়ে আসতে কৃতকার্য কত হবে? আমরা যদি বিভবের রেসপেক্টে দেখি যে এই দুই পাতের মধ্যে যেটা বিভব ক্রিয়েট হয়েছে সেটা কত? ডেল ভি ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা জানি যে ডেল ভি ইকুয়াল টু কি হয়? ডাব্লিউ এক্সটার্নাল বাই কি লিখবো আমরা? যে আধানটাকে নিয়ে এসেছি, বিভবে পড়েছি, ভি ইকুয়াল টু কি? ডাব্লিউ এক্সটার্নাল বাই ডি কিউ। এখান থেকে ডি ডাব্লিউ এক্সটার্নাল আমরা কত পাবো? ডেল ভি ইন্টু ডি কিউ। এবং ডি কিউ চার্জের জন্য যে পরিমাণ বিভব ক্রিয়েট হবে সেটা হচ্ছে কত? কিউ বাই সি। কিউ বাই সি, তো ডেল ভি ইকুয়াল টু কিউ বাই সি বসাতে পারি। তাহলে এখন এটা রেখে দিই, ঠিক আছে? তাহলে ডিকিউ চার্জের জন্য আমাকে যেটা কাজ করতে হবে সেই পরিমাণটা হচ্ছে দিস, এবং ডিকিউ 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 করে কাজ করেই যাচ্ছি। তাহলে মোট কৃতকার্য আমরা কি পাবো? মোট কৃতকার্য এটা হচ্ছে ডিকিউ চার্জের জন্য। এবার ডিকিউ কিউ কিউ করে 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 কতটা এসেছে? প্লাস কিউ। তাহলে মোট কৃতকার্য কি হবে? এটাকে ইন্টিগ্রেশন করে দিলেই আমরা পেয়ে যাব। তাহলে ডাব্লিউ এক্সটার্নাল ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ। তাহলে ডি ডাব্লিউকে ইন্টিগ্রেশন করে দিলে কি পাবো? ডাব্লিউ এক্সটার্নাল পাবো। এবং ডি ডাব্লিউর মান কত আছে? ডি ডাব্লিউর মান আছে ডেল ভি ডি কিউ। আমাদের লিমিট কি হবে? লিমিট যেটা হবে সেটা হচ্ছে ইনিশিয়ালি ছিল কিউ এর মান 0, আর এখানে কত? কিউ। তাহলে 0 থেকে কিউ অবধি। এবং কোন চার্জটাকে নিয়ে আসছিলাম আমরা? ডিকিউ চার্জ নিয়ে আসছিলাম। ডিকিউ চার্জ নিয়ে আসতে যে আধানটা পাবো সেটা হচ্ছে কিউ বাই সি। তাহলে আলটিমেট ইন্টিগ্রেশন 0 টু কিউ বাই সি, সেটা হচ্ছে ডি কিউ। কারণ বিভব যখন ভি হয়েছিল তখন কি সি ইকুয়াল টু আমরা ভি ইকুয়াল টু কি বলতে পারি? কিউ বাই সি। তাহলে সেই মানটাই বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমাদের কি হবে? সি বেরিয়ে যাবে। তাহলে আমাদের থাকবে কি? কিউ এবং ডি কিউ। তাহলে এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? কিউ 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। তাহলে আলটিমেট কিউ স্কোয়ার বাই 2 আমরা পাবো। লিমিট বসিয়ে দেবো 0 টু কিউ। তাহলে এখানে আমরা পেলাম ডাব্লিউ এক্সটার্নাল ইকুয়াল টু, এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। তাহলে ডাব্লিউ এক্সটার্নাল কত পেলাম এই ক্ষেত্রে? ডিকিউ চার্জ দিয়ে যাওয়ার ক্ষেত্রে টোটাল যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। এবং ডাব্লিউ এক্সটার্নাল ইকুয়াল টু কি হয়? স্থিতিশক্তির সঙ্গে সমান হয়। তাহলে আমরা এখন কি দেখব? ডাব্লিউ এক্সটার্নাল বের করে নিলাম। এখন আমাদের দেখতে হবে এই ফর্মুলা। তাহলে স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তি যদি আমরা লক্ষ্য করি তাহলে কি লিখব? ডেল ইউ ইকুয়াল টু প্লাস ডাব্লিউ এক্সটার্নাল। তাহলে ডেল ইউ হচ্ছে ইউ এফ মাইনাস ইউ আই ইকুয়াল টু হচ্ছে আমাদের কিউ স্কোয়ার বাই 2c। ঠিক আছে? কিউ স্কোয়ার বাই 2c। এই হচ্ছে আমাদের গল্প বা সমান্তরাল পাত ধারকের সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ হচ্ছে আমাদের কিউ স্কোয়ার বাই 2c। এবং এখন আবার আমরা জানি যে কি হয়? সি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি। তাহলে সি এর জায়গায় আমি যদি ভ্যালুটা বসাই তাহলে ডেল ইউ পাবো আমরা কিউ স্কোয়ার বাই 2c। সি এর পরিবর্তে আমরা বসাবো কিউ বাই ভি। তাহলে একটা কিউ ক্যান্সেল আউট। তাহলে আলটিমেট কি পেলাম? হাফ কিউ ভি। এবং কিউ ইকুয়াল টু আবার কি জানি? কিউ ইকুয়াল টু এখান থেকে যদি বলি তাহলে সি ভি বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডেল ইউ কত হবে? হাফ কিউ স্কোয়ারের পরিবর্তে হয়ে যাবে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি। তাহলে একটা সি ক্যান্সেল। তাহলে আলটিমেট কত পেলাম? হাফ সি ভি স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার বাই 2c, হাফ কিউ ভি এবং হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। তাহলে সমান্তরাল পাত ধারকের সঞ্চিত স্থিতিশক্তি হচ্ছে আমাদের দিস। ঠিক আছে? এখন কোশ্চিন বলছি একটা, কিউ ভার্সেস ডেল ভি লেখচিত্র থেকে সঞ্চিত স্থিতিশক্তি। তাহলে এটা কি গল্প?
তাহলে আমরা যদি দেখি কি বলছে এখানে, কিউ এবং ভি লেখচিত্র থেকে সঞ্চিত স্থিতিশক্তি। তাহলে আমরা কি জানি, কিউ ইকুয়াল টু হচ্ছে সি ভি, আর সি হচ্ছে কি নর্মালি কনস্ট্যান্ট, কারণ যখন সি ম্যাটেরিয়ালের ওপর ডিপেন্ড করে, সি এবং ভি এর ওপর নির্ভর করে না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি কিউ ভ্যারিজিয়াস ভি বা ডেল ভি। তাহলে দুটোর পাওয়ার কি আছে, 1 আছে। দুটোর পাওয়ার 1 থাকলে আমাদের গ্রাফ কীরূপ হবে, তাহলে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আমাদের ডেল ভি। তাহলে এই ক্ষেত্রে গ্রাফ যেটা পাবো সেটাকে পাবো সমান্তরাল সরলরেখা, সরি মূল বিন্দুগামী সরলরেখা পাবো। এখান থেকে আমাকে চেয়েছে সঞ্চিত স্থিতিশক্তি। তাহলে আমি একটা কাজ করি, তাহলে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি। তাহলে আমি নাম দিই ওপি এন। তাহলে আমরা যদি ওপি এন ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই, ক্ষেত্রফল যদি দেখি তাহলে কি হবে, হাফ ইন্টু ভূমি কত হবে ডেল ভি, আর উচ্চতা হচ্ছে আমাদের কিউ, হাফ ইন্টু ডেল ভি ইন্টু কিউ। তাহলে আলটিমেট কি বললাম, হাফ কিউ ভি। হ্যাঁ, তাহলে কিউ ভি লেখচিত্রের ক্ষেত্রফল যদি বের করি তাহলে কি হয়ে যাবে, সেটাই আমাদের সঞ্চিত শক্তি হয়ে যাবে। তাহলে কিউ ভি লেখচিত্রের ক্ষেত্রে যেটা ক্ষেত্রফল বের করব সেটাই কি হয়ে যাবে, আমাদের সঞ্চিত শক্তি হয়ে যাবে, সঞ্চিত শক্তি। তাহলে গ্রাফে যদি এই মতো একটা কিছু একটা দেওয়া থাকে যে বলছে যে ডেল ভির মান হচ্ছে 10 ভোল্ট এবং কিউ হচ্ছে আমাদের 10 মাইক্রোকুলম। গ্রাফটা আমরা যদি দেখি, যেহেতু 10 10 আছে তাহলে এই মূলবিন্দুগামী হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সঞ্চিত শক্তি নির্ণয় করতে যাই তাহলে কি করব, কিছু না, আমাদের কি করতে হবে, একটা গ্রাফ ড্র করতে হবে। মানে এর ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি তাহলে সেটাই কি হয়ে যাবে, সঞ্চিত শক্তির সমান হয়ে যাবে। সো তাহলে এখানে কত হবে, ক্ষেত্রফল যদি এরিয়া যদি বের করতে যাই তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে 10, তাহলে আলটিমেট কত পাবো, 50 মাইক্রো ফ্যারাড। এটাই কি হয়ে যাবে, আমাদের স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমান্তরাল পাত ধারকের সঞ্চিত স্থিতিশক্তি হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। এবং যদি গ্রাফের রেসপেক্টে যেতে হয় তাহলে গ্রাফের ক্ষেত্রে কি করব, আমরা জাস্ট ক্ষেত্রফল বের করব, তাহলেই হয়ে যাবে। কিউ ভি লেখচিত্রের ক্ষেত্রফল নির্ণয় করলেই গল্প কিন্তু হয়ে যাবে। এখন আমরা নেক্সট কোশ্চিন যদি লক্ষ্য করি, কোশ্চিন হচ্ছে দুটো পাতদ্বয় ডি ডিস্টেন্সের মধ্যে কি ছিল, ফিক্সড করেছিল। এই পার্টটাকে আমরা ফিক্স করে দিয়েছি এবং অপর পার্ট যেটা ছিল সেটা ডি ডিস্টেন্সে ছিল। এবং কি করছে, এটা পজিটিভ আছে এটা নেগেটিভ আছে, তাহলে তাদের মধ্যে কি একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। তো আমি কি করলাম, অ্যাট্রাকশন ফোর্স যেহেতু কাজ করবে, এই বরাবর এফ অফ ই কাজ করবে, তখন আমি বহিস্থ এজেন্ট দ্বারা ডাব্লু এক্সটার্নাল, মানে বহিস্থ এজেন্ট দ্বারা কি করলাম, এই পার্টটাকে আমি 2D ডিস্টেন্সে নিয়ে চলে গেলাম। এই বহিস্থ এজেন্ট দ্বারা যেটা কৃতকার্য করবে, এই পার্টটাকে আমি কি করলাম, 2D ডিস্টেন্সে দূরে নিয়ে চলে গেলাম। তাহলে মধ্যবর্তী ডিস্টেন্স আগে ছিল ডি, এখন হয়ে গেছে 2D। তাহলে কোশ্চিন বলছে যে বহিস্থ এজেন্ট দ্বারা আমাদের কৃতকার্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল অবস্থায় ছিল ডি ডিস্টেন্সে, পরবর্তীতে হচ্ছে 2D ডিস্টেন্সে। যেহেতু কি অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, তার রেসপেক্টে আমি কি করলাম, তার এগেনস্টে একটা কি করলাম, কাজ করলাম। তাহলে এই ডাব্লু এক্সটার্নাল দ্বারা কৃতকার্য কত হয়েছে সেটাই আমাকে নির্ণয় করতে হবে। তো এই কোশ্চেন সলভ করার জন্য দুটো প্রসেস আছে, একটা হচ্ছে স্থিতিশক্তির কনসেপ্ট আর একটা হচ্ছে ফোর্সের কনসেপ্ট। তাহলে আমরা আগে স্থিতিশক্তি রেসপেক্টে কাজ করি। তাহলে আমরা জানি যে ডাব্লু এক্সটার্নাল ইকুয়াল টু কি হয়, ইউএফ মাইনাস ইউওয়াই, দেখে আসলাম। এবং সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে স্থিতিশক্তি আমাদের কত হবে, কিউ স্কোয়ার বাই 2c। আধান দেওয়া আছে কিউ এবং ক্যাপাসিট্যান্স দেওয়া আছে সি। ঠিক আছে, তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখান থেকে কি লিখতে পারি, কিউ স্কোয়ার বাই 2 সিএফ, কারণ কি ডিস্টেন্স চেঞ্জ হয়ে গেছে, ফলে কি সি এর মানও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফাইনাল লিখলাম মাইনাস কিউ স্কোয়ার বাই 2c আই। এবং সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু আমরা দেখলাম যে এ এপসাইলন নট বাই ডি, আমরা জেনে এসেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বসাই কিউ স্কোয়ার বাই 2, সি এর পরিবর্তে আমরা কি লিখবো, সিএফ। তাহলে এরিয়া ছিল এ এর মিডিয়াম হচ্ছে এপসাইলন নট
এবং মধ্যবর্তী ডিস্টেন্স ফাইনালি কত হয়ে গেছে 2d হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি লিখব a এপসাইলন নট বাই 2d মাইনাস কিউ স্কোয়ার 2 a এপসাইলন নট বাই d। ইনিশিয়ালি d অবস্থানে ছিল, ফাইনাল কত হচ্ছে 2d, তাহলে 2d আর হচ্ছে d। এখান থেকে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে কিউ স্কোয়ার 2a এপসাইলন নট বাই d যদি আমরা কমন নিই তাহলে এই 2 কি হয়ে যাবে, উপরে 2d উপরে d চলে আসবে, তাহলে d কমন নিয়ে নিচ্ছি, তাহলে আলটিমেট আমরা পাবো 2 - 1, তাহলে এই ডিটা উপরে চলে যাবে। তাহলে ডাব্লিউ এক্সটার্নাল আমরা কত পাবো, ডাব্লিউ এক্সটার্নাল পাবো হচ্ছে কিউ স্কোয়ার ডি বাই 2a এপসাইলন নট। তাহলে একটা সমান্তরাল পাথদ্বয়কে ডি ডিস্টেন্স থেকে 2d যদি নিয়ে যেতে হয় তাহলে আমাকে যেটা কৃতকার্য করতে হবে তার পরিমাণটা হচ্ছে দিস। এটা হচ্ছে স্থিতিশক্তির রেসপেক্টে। এখন যদি আমি ফোর্সের রেসপেক্টে কাজ করি, ফোর্সের রেসপেক্টে যদি দেখি তাহলে কি করতে হবে, তাহলে এখন দেখি। তাহলে কি করলাম, যে দুটো পাথ ছিল, একটা তো হচ্ছে পজিটিভ, একটা তো হচ্ছে আমাদের নেগেটিভ। তাহলে এই নেগেটিভ দিয়ে দিলাম, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে দিলাম 2 নম্বর দিলাম, ঠিক আছে। সো এবার কি করবে, এই পজিটিভ আধান এই নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে, বা এই নেগেটিভ কি করবে পজিটিভকে অ্যাট্রাকশন করবে। তাহলে তাদের মধ্যবর্তী কি হবে, কুলম্ব বল একটা কাজ করবে। এখন আমরা যদি ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করি, ইলেকট্রিক মধ্যা কথা হচ্ছে আমাকে এটা বের করতে হবে। এখন আমরা যদি ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করি তাহলে ইলেকট্রিক ফিল্ড এই বরাবর যাচ্ছে, এটাকে 1 নম্বর প্লেট দিলাম, এটাকে 2 নম্বর প্লেট দিলাম। এখন আমরা 2 নম্বর পাত, 1 নম্বর পাতের জন্য 2 নম্বরে কি বের করব, ইলেকট্রিক ফিল্ড বের করব, ঠিক আছে। তাহলে এই প্লেটে E2 কিভাবে কাজ করবে, E21 এইভাবে কাজ করবে। এই প্লেটের জন্য E এই প্লেটে কি করবে, বাইরের দিকে কাজ করবে, ঠিক আছে। E21 কি করে বের করতে হয়, E at 2 due to 1। 1 নম্বর পাতের জন্য 2 নম্বর পাতে E এর মান কত হবে, এটাই হচ্ছে E21। তাহলে সেটা যদি দেখি আমরা কি পাবো, E21 আমরা পাবো সিগমা বাই 2 এপসাইলন, একটু আগে পড়লাম। এবং সিগমা হচ্ছে কি, আধানটা আমরা প্লাস কিউ নিয়েছিলাম, এরিয়া নিয়েছিলাম এ, তাহলে হচ্ছে কিউ বাই 2a এপসাইলন নট হয়ে যাবে। এখন যদি ফোর্স কাউন্ট করি, E21 ফোর্স যদি কাউন্ট করি তাহলে কি হবে, ফোর্স তো এইদিকে আসবে, তাহলে এই ক্ষেত্রে ফোর্স কত হবে, F21 হবে। 2 এর জন্য যদি গল্প করি তাহলে কি হবে, F12 হবে। তাহলে ফোর্স মানে কি হচ্ছে F at 2 due to 1। তাহলে আমরা জানি F ইকুয়াল টু কি হয়, F ইকুয়াল টু হয়, আমরা কি পড়েছি, E ইকুয়াল টু পড়ে এসেছি F বাই কিউ। তাহলে F ইকুয়াল টু কি কত হবে, কিউ ইন্টু ই। তাহলে সেম F ইকুয়াল টু আমরা কি লিখবো, কিউ ইন্টু ই। কিউ এর পরিমাণ কত, কিউ এর পরিমাণ হচ্ছে প্লাস কিউ। তাহলে F21 কিউ ইন্টু ই, এর মান কত পেলাম, কিউ এর মান হচ্ছে আমাদের কিউ 2a এপসাইলন নট। তাহলে আলটিমেট কিউ স্কোয়ার 2a এপসাইলন নট, এদের মধ্যবর্তী ডিস্টেন্স ছিল ডি। তাহলে ফোর্স যেটা হচ্ছে সেটা F21 হচ্ছে আমাদের দিস কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন নট, কিউ স্কোয়ার 2a এপসাইলন নট। এবার কোশ্চেনে কী করেছিলাম আমি, ডিস্টেন্স ডবল করে দিয়েছিলাম। তাহলে ইনিশিয়ালি যদি ডি থাকে তাহলে সেই ক্ষেত্রে ফোর্স হবে এত, এবং 2d হয়ে যাবে, তাহলে কৃতকার্য কত হবে, কৃতকার্য হবে বল গুণিত সরণ। ডি এর পরিবর্তে আমরা কি লিখবো, আরও পরবর্তীতে 2d করলাম, মানে কি ডি পরিমাণ এক্সটেন্ড করলাম, তাহলে আলটিমেট কত হবে, কিউ স্কোয়ার 2a এপসাইলন নট ইন্টু ডি। গট ইট। তাহলে ফোর্স হচ্ছে এটা, ইনিশিয়ালি ডি ডিস্টেন্স থাকার জন্য ফোর্স পেয়েছিলাম এটা, এবং ডি ডিস্টেন্স বৃদ্ধি করে দিলাম, তাহলে ফোর্স ডাব্লিউ ইকুয়াল টু কি, কৃতকার্য বল গুণিত সরণ। তাহলে বল হচ্ছে এটা, কৃতকার্য হচ্ছে এই সরণ হচ্ছে কত, ডি পরিমাণ। তাহলে আলটিমেট ডাব্লিউ ইকুয়াল টু পেলাম কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন নট।
গট ইট? এখন আমার কোশ্চিন বলছে যে n সংখ্যক ছোট আধান একত্রিত হলে বড় আধানের ব্যাসার্ধ, ধারকত্ব, তলমাত্রিক ঘনত্ব এবং বিভব পার্থক্য, সঞ্চিত শক্তি কত হবে? ব্যাপারটা হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কি আছে, অনেকগুলো আধান আছে, অনেকগুলো আধান আছে। কত সংখ্যক আছে? n সংখ্যক আছে, ঠিক আছে, n সংখ্যক আছে। এখন এই আধানগুলো যদি একত্রিত হয় তাহলে একটা বড় আধানে কি হবে? বড় আধান হবে। এবং বড় আধান যদি হয় তাহলে এই বড় আধানের ব্যাসার্ধ কত, ধারকত্ব কত, তলমাত্রিক ঘনত্ব কত, বিভব পার্থক্য কত এবং সঞ্চিত শক্তি কত? তাহলে এই ক্ষেত্রে আমি ধরলাম ব্যাসার্ধ, বড় হাতের ব্যাসার্ধ হচ্ছে আর, আর এই ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর। তাহলে বড় আধানের ব্যাসার্ধ হবে, ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/3 ইন্টু ছোট হাতের আর। বড় আধানের ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/3 ইন্টু আর। ধারকত্ব, এর ধারকত্ব আমি নিলাম সি, এর ধারকত্ব নিলাম আমি সি ড্যাশ। তাহলে বড় আধানের ধারকত্ব হবে আমাদের n ইন্টু 1/3 ইন্টু সি, ঠিক আছে। এবং তলমাত্রিক ঘনত্ব এখানে নিলাম আমি সিগমা, এখানে নিলাম আমি সিগমা ড্যাশ। তাহলে সিগমা ড্যাশ ইকুয়াল টু হবে n ইন্টু 1/3 ইন্টু সিগমা। তাহলে ব্যাসার্ধ, ধারকত্ব এবং তলমাত্রিক ঘনত্বের ক্ষেত্রে কি হবে? সেম ফর্মুলা, n টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। এবং বিভব পার্থক্য যখন দেখতে যাব তখন একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে পার্থক্য নিলাম আমি ভি ড্যাশ, এখানে বিভব এক একটা দিয়েছিল ভি। তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু হবে আমাদের n 2/3 ইন্টু ভি, ঠিক আছে। বিভবের ক্ষেত্রে হবে 2/3 এবং সঞ্চিত শক্তি, এক একটার সঞ্চিত শক্তি ছিল ইউ এবং বড়টার বড় সঞ্চিত শক্তি হচ্ছে ইউ ড্যাশ। তাহলে আমাদের ইউ ড্যাশ ইকুয়াল টু হবে n 5/3 ইন্টু ইউ, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ, ধারকত্ব, তলমাত্রিক ঘনত্বের ক্ষেত্রে n টু দি পাওয়ার 1/3, বিভবের ক্ষেত্রে n টু দি পাওয়ার 2/3 এবং সঞ্চিত শক্তির ক্ষেত্রে n টু দি পাওয়ার 5/3। ওকে, এখন কোশ্চেন হচ্ছে n এর মান যদি 64, মানে 64 ছোট ছোট আধান একত্রিত হয়ে একটা বড় আধান যদি তৈরি করে তাহলে ব্যাসার্ধ, ধারকত্ব, তলমাত্রিক ঘনত্ব, বিভব পার্থক্য এবং সঞ্চিত শক্তি কত হবে? তোমরা অবশ্যই নিচে কমেন্ট করবে, ঠিক আছে। n যদি 64 হয়, 64 ছোট ছোট আধান মিলে কি হচ্ছে? একটা বড় আধানে কম্বাইন হচ্ছে বা বড় আধান ক্রিয়েট হচ্ছে, তাহলে তার ব্যাসার্ধ কত হবে, ধারকত্ব কত হবে, তলমাত্রিক ঘনত্ব কত হবে, বিভব পার্থক্য এবং সঞ্চিত শক্তি কত হবে, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী লেকচারে। খুব